আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের অবসান ঘটাতে আরব আমিরাতে আজ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন। আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি। খামেনির ওপর হামলা মানে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ, ট্রাম্পকে পেজেশকিয়ানের হুঁশিয়ারি। যুদ্ধের অবসান ঘটাতে প্রথমবার বসছে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, জেলেনস্কি। বিদেশি নয়, দেশীয় অস্ত্রেই যুদ্ধ করবে ইসরায়েল, $110 বিলিয়ন বিনিয়োগ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যুদ্ধের দীর্ঘস্থায়ী অচলাবস্থা এবং বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অস্থিরতার মাঝে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক খবর দিয়ে আজকের বিস্তারিত আলোচনা শুরু করছি, যেখানে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ প্রতীক্ষার পর এবং কূটনৈতিক নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধের অবসান ঘটাতে আজ আরব আমিরাতে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব রাজনীতির তিন প্রধান কুশীলব যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েক বছর ধরে চলা এই সংঘাত শুধুমাত্র পূর্ব ইউরোপেই সীমাবদ্ধ থাকেনি, বরং এর প্রভাব পড়েছে বিশ্বের প্রতিটি কোণায়। জ্বালানি তেলের দাম থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যের বাজারেও এর উত্তাপ অনুভূত হয়েছে। এমতাবস্থায় আরব আমিরাতের মতো একটি নিরপেক্ষ ভেন্যুকে বেছে নেওয়ার বিষয়টি কূটনৈতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের এই দেশটি এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এবং উভয় পক্ষের সাথেই তাদের একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আজকের এই বৈঠকটি কেন এত গুরুত্বপূর্ণ তা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখা যাবে এই প্রথমবার যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা সরাসরি এবং আনুষ্ঠানিকভাবে একই টেবিলে বসছেন কোনো পূর্বশর্ত ছাড়াই, বা অন্ততপক্ষে আলোচনার টেবিলে বসার মতো একটি নমনীয় পরিবেশ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো যুদ্ধবিরতির ঘোষণা না এলেও এটি ভবিষ্যতের শান্তি প্রক্রিয়ার একটি রোডম্যাপ বা রূপরেখা তৈরি করতে পারে, যা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রশাসনের পরিবর্তনের হাওয়া এই আলোচনার গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকেও সাম্প্রতিক সময়ে আলোচনার ব্যাপারে কিছুটা ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে, যা এই বৈঠককে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে। তবে ইউক্রেনের জন্য এই বৈঠকটি একটি অগ্নি পরীক্ষা, কারণ নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে কিভাবে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছানো যায় সেটাই হবে তাদের মূল চ্যালেঞ্জ। পরবর্তী সংবাদের দিকে নজর দিচ্ছি, যেখানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না, বরং নতুন করে বারুদ জমতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে। আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান, এবং উভয় পক্ষ থেকেই আসছে পাল্টাপাল্টি হামলার কঠোর হুমকি, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এক অশনি সংকেত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা একটি বড় সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বৈরী সম্পর্ক কয়েক দশকের পুরনো, কিন্তু বর্তমান পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল এবং স্পর্শকাতর। ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তাদের স্বার্থ বা মিত্রদের ওপর কোনো ধরনের আঘাত আসলে তারা এর সমুচিত জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা পড়বে না। এমনকি প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিও টেবিলে রাখা হয়েছে। অন্যদিকে তেহরানও তাদের অবস্থানে অনড়। তারা সাফ জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানির মুখে তারা হাত গুটিয়ে বসে থাকবে না, বরং তাদের সামরিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলবে। এই পাল্টাপাল্টি হুমকির ফলে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে, কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বিশাল অংশ এই রুট দিয়েই পরিবাহিত হয়।
সামরিক বিশ্লেষকরা বলছেন দুই দেশের এই বাগযুদ্ধ যদি বাস্তবে সংঘাতে রূপ নেয় তবে তা কেবল এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে। এর আগেও আমরা দেখেছি যখনই এই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে তখনই ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের মাধ্যমে বিভিন্ন ফ্রন্টে সংঘাত ছড়িয়ে পড়েছে। এবারও কি তেমন কিছুই ঘটতে যাচ্ছে, নাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হবে? বিষয়টি নিয়ে বিশ্ব নেতারাও বেশ উদ্বিগ্ন। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ার বড় শক্তিগুলো চাইছে না যে নতুন করে কোনো যুদ্ধ শুরু হোক, কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধের ধকল সামলাতে গিয়ে বিশ্ব অর্থনীতি এমনিতেই হিমশিম খাচ্ছে। ইরান প্রসঙ্গে যখন কথা বলছি তখন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক হুঁশিয়ারিটি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনার দাবি রাখে। খামেনির ওপর হামলা মানে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা, এমনই কঠোর ভাষায় ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রপ্রধানদের মধ্যে বাদানুবাদ নতুন কিছু নয়, কিন্তু যখন কোনো দেশের সর্বোচ্চ নেতার নিরাপত্তার প্রশ্ন আসে তখন বিষয়টি আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না, এটি জাতীয় সম্মান এবং সার্বভৌমত্বের প্রশ্নে পরিণত হয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রশাসনের সাথে ইরানের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কেবল একজন ব্যক্তি নন, তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতাদর্শ এবং ঐক্যের প্রতীক। তাই তার ওপর যে কোনো ধরনের আঘাত বা আঘাতের পরিকল্পনাকে ইরান তাদের অস্তিত্বের ওপর আঘাত হিসেবেই বিবেচনা করবে। বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা স্পষ্ট করে দিল। অতীতে আমরা দেখেছি সোলাইমানি হত্যাকাণ্ডের পর ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, তাই খামেনির মতো ব্যক্তিত্বের ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া যে আরও ভয়াবহ হবে তা সহজেই অনুমান করা যায়। এই হুঁশিয়ারিটি মূলত ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কঠোর নীতির আগাম জবাব হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কথা বলেছিলেন এবং এখন তিনি ক্ষমতায় আসার পর সেই চাপ কিভাবে বাস্তবায়িত হয় সেদিকেই তাকিয়ে আছে তেহরান। পেজেশকিয়ানের এই বক্তব্যে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিরও একটি প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি বুঝাতে চেয়েছেন যে সংস্কারপন্থী বা কট্টরপন্থী যেই ক্ষমতায় থাকুক না কেন, সর্বোচ্চ নেতার প্রশ্নে ইরান এক ও অভিন্ন। এই ধরনের উচ্চমাত্রার হুমকিপাল্টা হুমকি কূটনৈতিক সমাধানের পথকে সংকুচিত করে দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধের দামামা যখন চারপাশে বাজছে তখন এমন বক্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে। ফিরে আসছি যুদ্ধের ময়দানের খবরে, তবে এবার দৃষ্টি দিচ্ছি সমাধানের টেবিলে, যেখানে আশার আলো দেখাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক ঘোষণা। যুদ্ধের অবসান ঘটাতে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে একই টেবিলে বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র, এমনটাই নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এই খবরটি বিশ্ববাসীর জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো একটি ঘটনা, কারণ গত কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর এই প্রথম কোনো পক্ষ থেকেই এত বড় কূটনৈতিক উদ্যোগের কথা শোনা গেল। জেলেনস্কি তার বক্তব্যে জানিয়েছেন যে যুদ্ধ আর কোনো সমাধান নয়, বরং আলোচনার মাধ্যমেই একটি টেকসই শান্তিতে পৌঁছানো সম্ভব। এতদিন ইউক্রেন বলছিল যে রাশিয়ার সাথে কোনো আলোচনা সম্ভব নয় যতক্ষণ না তারা অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দেয়, কিন্তু এখন জেলেনস্কির এই নমনীয় অবস্থান বা আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত কি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধের ক্লান্তি, পশ্চিমা সহায়তার অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের চাপ সব মিলিয়েই হয়তো এই বৈঠকের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইউক্রেনের প্রধান সামরিক ও অর্থনৈতিক যোগানদাতা হিসেবে ওয়াশিংটনের ভূমিকা অনস্বীকার্য। জেলেনস্কি বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ ছাড়া রাশিয়ার সাথে কোনো চুক্তি বাস্তবায়ন করা কঠিন হবে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কী শর্তে এই আলোচনায় বসছেন তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়, যদিও ক্রেমলিন থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে। এই বৈঠকটি কি তবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, নাকি এটি কেবল সময়ক্ষেপণ? শান্তি আলোচনায় সাধারণত অনেকগুলো ধাপ থাকে এবং এটি দীর্ঘ সময় সাপেক্ষ প্রক্রিয়া,
কিন্তু প্রথমবার 3 পরাশক্তির প্রতিনিধিরা যখন মুখোমুখি হচ্ছেন তখন অন্তত যুদ্ধবিরতির একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণ ইউক্রেনীয় নাগরিকরা যারা দীর্ঘদিন ধরে যুদ্ধের ভয়াবহতা সহ্য করছেন তারা এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন নতুন ভোরের আশায়। যুদ্ধের ময়দানে অস্ত্রের ঝনঝনানি থামিয়ে কলমের খোঁচায় শান্তি আসবে কিনা তার সময়ই বলে দেবে। তবে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আপনাদের কি মনে হয়, এই বৈঠক থেকে কি স্থায়ী সমাধান আসবে? আজকের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি ইসরায়েলের প্রতিরক্ষা খাত নিয়ে, যা আগামী দিনের মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিতে পারে। বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে যুদ্ধ করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল, এবং এই লক্ষ্যে দেশটির প্রতিরক্ষা শিল্পে প্রায় $110 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এই বিশাল অঙ্কের বিনিয়োগের খবরটি সামরিক বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এতদিন ইসরায়েল তাদের সামরিক সরঞ্জামের বড় অংশের জন্য, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমানের জন্য যুক্তরাষ্ট্রের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল। কিন্তু সাম্প্রতিক বিশ্ব রাজনীতির মেরুকরণ এবং সরবরাহের অনিশ্চয়তা হয়তো তাদের এই আত্মনির্ভরশীলতার পথে হাঁটতে বাধ্য করেছে। মেড ইন ইসরায়েল বা নিজস্ব প্রযুক্তির ওপর এই জোর দেওয়ার মানে হল ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইসরায়েলকে আর কারো দিকে তাকিয়ে থাকতে হবে না। $110 বিলিয়ন এই মেগা প্রজেক্টের আওতায় তারা লেজার ডিফেন্স সিস্টেম, উন্নত ড্রোন প্রযুক্তি, সাইবার ওয়্যারফেয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেমে বিপ্লব ঘটাতে চাইছে। বিশেষ করে আয়রন বিম বা লেজার প্রযুক্তির অস্ত্র নিয়ে তারা যেই কাজ করছে তা সফল হলে যুদ্ধের খরচ এবং কৌশল দুটোই আমূল বদলে যাবে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিনিয়োগ ইসরায়েলের অর্থনীতিকেও চাঙা করবে এবং প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ হিসেবে তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে। তবে এর একটি উল্টো পিঠও আছে। ইসরায়েলের এই সামরিকায়ন কি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেবে? প্রতিবেশী দেশগুলো কি এতে শঙ্কিত হয়ে নিজেদের সামরিক বাজেট বাড়াবে না? ইতিমধ্যেই ইরান এবং অন্যান্য আরব দেশগুলো ইসরায়েলের এই পদক্ষেপকে গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। নিজস্ব অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার মাধ্যমে ইসরায়েল কি আরও আগ্রাসী হয়ে উঠবে, নাকি এটি কেবলই তাদের আত্মরক্ষার কৌশল? এই প্রশ্নগুলো এখন সামনে আসছে। তবে এটা নিশ্চিত যে $110 বিলিয়ন এই বিনিয়োগ আগামী কয়েক বছরের মধ্যে যুদ্ধের ধরন এবং প্রযুক্তির ব্যবহারকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।